যুক্তরাষ্ট্রসহ দেশে দেশে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপন। বাংলাদেশের সঙ্গে মিল রেখে মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় প্রবাসীদের ঈদের নামাজ আদায়। ঈদের দিনেও অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বর্বর হামলা, নিহত অন্তত ৪২। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ফ্রান্সের দৃঢ় অবস্থান। ট্রাম্প মাস্ক দ্বন্দ্ব চরমে, মার্কিন ধনকুবেরের সঙ্গে কথা বলতে আগ্রহী নন ট্রাম্প, জানালো হোয়াইট হাউস। নিজের ব্যবহার করা টেসলা গাড়িটিও দেবেন বিক্রি করে। পরমাণু আলোচনা ব্যর্থ হলে তেহরানে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি ইসরায়েলের। চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম আমদানি তেহরানের, তথ্য পশ্চিমা গোয়েন্দার। এবং পর্যটন শিল্পে হামলা চালিয়ে ভারতের অর্থনীতি ধ্বংস করতে চায় পাকিস্তান, অভিযোগ মোদির। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ১৫ বছরে ৯০,০০০ পাকিস্তানি নিহত, দাবি ইসলামাবাদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। শুরুতেই দেশের ঈদ জামাতের খবর। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত। সরাসরি যাচ্ছি সেখানে।
না 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 একটা লং হয় না। سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر নিরাপত্তা ছিল একেবারে চোখে পড়ার মতো, আইন শৃঙ্খলা বাহিনী চার্জ ধরে নিরাপত্তা ছিল। শুধু শোলাকিয়া মাটি না, একেবারে জেলা শহর সহ এই শোলাকিয়া মাঠ ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। এবং আমরা কথা বলেছি যিনি বর্তমানে পুলিশ সুপারের দায়িত্বে রয়েছেন, রাজহাট রেঞ্জের পুলিশ সুপার
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলা ময়দানে 198তম ঈদুল আজহার জামাত কিন্তু অনুষ্ঠিত হয়েছে কিছুক্ষণ এইমাত্র ঈদ জামাত সেটি শেষ হয়েছে এখন চলছে খুতবা। এই ঈদুল আজহার জামাতের ইমামতি করেছেন কিশোরগঞ্জ শহরের বড়বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। আমরা দেখেছি যে সকাল থেকেই মুসল্লিরা কিন্তু দলে দলে এই ঐতিহাসিক এই ঈদগাহে আসেন এবং আমরা দেখেছি ভোরের আগেই কিন্তু প্রথম কয়েক কাতারে নামাজ আদায় করার জন্য কিন্তু ভোরের আগে কিন্তু এখানে মুসল্লিরা হাজির হয়েছেন। তবে ঈদুল ফিতরে যে বিষয়টি হয় যে এখানে লাখো মানুষের জমায়েত হয়, ঈদুল আজহার ক্ষেত্রে সেটি অনেকটা ব্যতিক্রম, তুলনামূলক অনেক ফাঁকা থাকে। কারণ হচ্ছে যে কুরবানির একটি বিষয় থাকে, অনেকে আশেপাশের যে ঈদগাহগুলো রয়েছে 7টা, 7:30 বা 8টা পর্যন্ত যেসব জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু বেশিরভাগ মুসল্লি কিন্তু সেখানে নামাজ আদায় করেন এবং যার কারণে ঈদুল আজহায় কিছুটা মুসল্লি কম হয়। তো এই ছিল আসলে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠ থেকে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত দেখছিলাম, আর সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ওবায়দুল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করেন। বাংলাদেশের সঙ্গে মিল রেখে মালয়েশিয়ায় শনিবার ঈদুল আজহা উদযাপন করা হয়। এছাড়া ইতালি, স্পেন, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় ঈদ। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় পালিত হয় পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশের সঙ্গে একই দিনে ঈদ হওয়ায় আনন্দের মাত্রা বেড়েছে বহুগুণ। এছাড়া স্থানীয় সময় শনিবার সাপ্তাহিক ছুটির প্রথম দিন হওয়ায় প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে পরিবার নিয়ে ঈদের জামাতে হাজির হন হাজারো মুসল্লি। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরাও ঈদের জামাতে অংশ নেন। একই দিনে ঈদুল আজহা পালন করা হয়েছে মালয়েশিয়াতেও। রাজধানী কুয়ালালামপুর থেকে শুরু করে বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করেন। স্থানীয় সময় সকাল 8টায় মসজিদগুলোতে যেমন বাংলাদেশিরা নামাজ আদায় করেছেন, তেমনি অনেক বাংলাদেশি অধ্যুষিত এলাকায় কমিউনিটি সেন্টারগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রবাসের অনুভূতি অনেক ভালো লাগতেছে, তবে একটা দুঃখজনক বিষয় যে পরিবার ছাড়া একটা দুঃখ থেকেই যায়। দেশে থাকতে যদি ঈদের নামাজ পড়ার পরে মা বাবার পায়ে সালাম করতে পারতাম, কিন্তু ঈদ নতুন কাপড়ে হয় না, ঈদ হয় পরিবারের সাথে। কানাডায় ঈদের সকাল শুরু হয় একাত্মতায়। দেশটির বড় বড় শহরের মসজিদগুলোতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ভিড় করেন বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা। বাইতুল মুকাররম মসজিদ কমিটির পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। বরাবরের মতো জার্মানিতে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় রাজধানী বার্লিনের পুরনো বিমানবন্দর টেম্পেলফার মাঠে। জাতি, ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীদের জন্য করা হয় বিশেষ দোয়া। খোলা জায়গায় পশু কোরবানির অনুমোদন না থাকায় ঈদ জামাতের পরপরই প্রবাসীরা ছুটে যান কোরবানির জন্য রাখা নির্দিষ্ট স্থানে। স্পেনের মাদ্রিদে বসবাসরত মুসলিমদের পাশাপাশি বার্সেলোনা ও অন্যান্য শহরে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ঈদের সালাত আদায় করেন মুসল্লিরা। অনেকের কর্মস্থলে ছুটি না থাকায় নামাজ শেষ হওয়া মাত্রই জীবন জীবিকার তাগিদে কর্মস্থলে ছুটে যেতে হয়। একই চিত্র ইউরোপের আরেক দেশ ইতালিতে। রাজধানী রোম, মিলান, ভেনিস সহ প্রধান প্রধান শহরগুলোতে মসজিদ এবং খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আয়ারল্যান্ডেও বাংলাদেশি কমিউনিটির মুসল্লিরা ঈদের নামাজ আদায়ের পর একে অপরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন। আয়োজন করা হয় বিভিন্ন মিষ্টি খাবারের।
এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহা উদযাপিত হয়েছে। দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে ঈদের জামাতে শরীক হন। জামাত শেষে পশু কোরবানি দেন প্রবাসী বাংলাদেশিরা। বড় মসজিদে নামাজ পড়লাম, তারপরে এখান থেকে যে কুরবানি দিব, ছাগল টাগল সবাই একসাথে মিলেমিশে। মনের যে পশুত্বতা আছে এটাকে কোরবানি করার মধ্য দিয়ে আমি মনে করি যে এই ঈদটা উদযাপন করা উচিত। প্রতি বছরের মতো এবারও কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেন। অনেক স্থানে বাংলা ভাষায় খুতবার আয়োজন করা হয়। কুয়েতের সবচেয়ে বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় মসজিদ আল কেবির বা গ্র্যান্ড মসজিদে। ইসরায়েলি বাহিনীর বিধিনিষেধ উপেক্ষা করে শুক্রবার ভোরেই জেরুজালেমের আল আকসা মসজিদে ঢল নামে মুসল্লিদের। পবিত্র ঈদুল আজহার নামাজে অংশ নিতে কানায় কানায় পূর্ণ হয় মসজিদ প্রাঙ্গণ। জামাতে নামাজ আদায় করেন হাজার হাজার ফিলিস্তিনি। মুসলমানদের সবচেয়ে বড় এই উৎসব হলেও গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের কারণে কারো মুখেই ছিল না আনন্দের হাসি। ঈদের নামাজ শেষে অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনিদের জন্য করা হয় বিশেষ দোয়া। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। সবচেয়ে বড় ঈদের জামাতটি অনুষ্ঠিত হয় বাংলাদেশে অধ্যুষিত নিউ ইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে স্থানীয় থমাস এডিসন হাই স্কুল মাঠে। ঈদের জামাতে যোগ দিয়ে মূলধারার রাজনীতিবিদরা মুসলমানদের পাশে থাকার অঙ্গীকার করেন। নিউ ইয়র্কের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। যুক্তরাষ্ট্রে ঈদের নামাজ পড়তে সকাল থেকেই প্রবাসী মুসল্লিদের গন্তব্য ছিল বিভিন্ন মসজিদ ও খোলা মাঠ। দলে দলে আসতে থাকেন তারা। মুসলিমদের সঙ্গে একাত্ম হতে আসেন মূলধারার রাজনীতিবিদরাও। নিউ ইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচনে বিভিন্ন পদের প্রার্থীরা তাদের প্রচারণায় ঈদের জামাতকে বেছে নেন। এ সময় তারা মুসলিম ও বাংলাদেশি কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার করেন। জামাইকা মুসলিম সেন্টার মসজিদের উদ্যোগে স্থানীয় হাই স্কুল মাঠের ঈদের জামাতে ইমামতি করেন শামসি আলী। বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরাও নামাজ আদায় করেন। অ্যাকচুয়ালি উত্তর আমেরিকাতে এটা হলো সর্ববৃহৎ জামাত, এবং এই জামাতে আমরা অংশগ্রহণ করে আমি আমার ছেলেকে নিয়ে এসেছি। এত বড় বিশাল আয়োজন, আমি রিয়েলি মুগ্ধ। এখানে জামাইকাতে বহু মুসল্লি, আমরা 10-15 হাজার বা 20 হাজার একসাথে নামাজ পড়ছি। মুসলিম উম্মার শান্তি ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। ঈদ মোবারক। ঈদের নামাজের পর মুসল্লিরা পশু কুরবানিতে ব্যস্ত হয়ে পড়েন। অনেকেই গ্রোসারির দোকানগুলো থেকে কোরবানির মাংস সংগ্রহ করেছেন, কেউ কেউ আবার নিজ হাতে পশু কুরবানি করেছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। হজের চতুর্থ দিন আজ মিনা প্রান্তরে জামারাতে শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করেন হাজিরা। 10 জিলহজ বড় জামারায়, 11 ও 12 জিলহজ 3 জামারাতে পাথর নিক্ষেপ করেন তারা। বিস্তারিত মুফতি আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করার সময় শয়তান যখন প্ররোচনা করার চেষ্টা করে, তখন তাকে পাথর নিক্ষেপ করেন আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। শয়তান থেকে বাঁচার এই প্রচেষ্টাকে স্মরণ করে প্রতি বছর শয়তানকে পাথর নিক্ষেপ করেন হাজিরা। হাজিদের সাফা মারওয়ায় সাই, বাইতুল্লাহ শরীফের তাওয়াব, জামারাতে পাথর নিক্ষেপ এবং যারা হাজি নন তাদের উপর পশু কোরবানির আমল জারি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রত্যেকটি হযরত ইব্রাহিম, হযরত হাজেরা ও হযরত ইসমাইল আলাইহিমুস সালামের ত্যাগ ও চেষ্টার দৃষ্টান্ত। হাজিদের এসব কার্যাবলীর কারণ বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুল্লাহর তাওয়াব, সাফা মারওয়ার মধ্যে সাই এবং জামারাতে পাথর নিক্ষেপের বিধান আল্লাহ তাআলার জিকির প্রতিষ্ঠার জন্যই করা হয়েছে। প্রতি বছর সারা বিশ্ব থেকে আসা হাজিরা এই বিধানগুলো পালন করে দলে দলে আল্লাহ তাআলার জিকিরে শামিল হন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। পবিত্র ঈদুল আজহার দিনে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন 42 ফিলিস্তিনি। এবার সবচেয়ে বেদনার ঈদ পালন করতে হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনিরা।
এদিকে বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ। ঈদের সকাল যেখানে হওয়ার কথা ছিল উৎসবের, সেখানে গাজায় বয়েছে রক্তের ধারা। স্থানীয় সময় শুক্রবার খান ইউনিস সহ গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় ইসরায়েলি বাহিনীর হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া ঈদের দিনেও উপত্যকাটিতে বন্ধ রয়েছে ত্রাণ সহায়তা। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, এবার সবচেয়ে বেদনার ঈদ পালন করতে হয়েছে ফিলিস্তিনিদের। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গাজা উপত্যকার স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে ধ্বংসের মুখে। পাশাপাশি বৃহত্তম শহর খান ইউনিসের একমাত্র সরকারি হাসপাতাল অকার্যকর হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এদিকে বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই দিন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ তার দেশ। তবে কবে স্বীকৃতি দেবে সে বিষয়ে বিস্তারিত জানায়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় নেতানিয়াহু বাহিনীর হামলায় নিহত হয়েছেন 54,667 ফিলিস্তিনি। আহত এবং বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের দ্বন্দ্বের মধ্যে এলো নতুন মোড়। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, মাস্কের সঙ্গে কথা বলতে আগ্রহী নন ডোনাল্ড ট্রাম্প। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের বরাত দিয়ে জানা যায়, মাস্কের সঙ্গে ঝগড়ার জেরে নিজের টেসলা গাড়িও বিক্রি করে দেবেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ছাড় ও ব্যয় বিলকে জঘন্য উল্লেখ করে তা বাতিলের আহ্বান জানান ইলন মাস্ক। তার মতে এ বিল দেশের বাজেট ঘাটতি বাড়াবে। এরই জেরে মাস্কের কোম্পানির সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন ট্রাম্প। পরে সামাজিক যোগাযোগের মাধ্যমে মাস্ককে বাতিলগ্রস্ত বলেও অভিহিত করেন ট্রাম্প। এর পরপরই মার্কিন বাজারে প্রায় 14% কমেছে টেসলার শেয়ারের মূল্য। অপরদিকে চুপ থাকেননি মাস্কও। তিনি ছাড়া ট্রাম্প নির্বাচনে জয়ী হতে পারবেন না বলে মন্তব্য করেন। এমন উত্তপ্ত পরিস্থিতিতে স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ইলন মাস্কের সঙ্গে কথা বলতে আগ্রহী নন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ট্রাম্প বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেন, ইলন মাস্ককে নিয়ে আর ভাবছেন না তিনি। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানায়, ইলন মাস্কের সঙ্গে ঝগড়ার জেরে নিজের টেসলা গাড়িটিও বিক্রি করে দেবেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের সঙ্গে মাস্কের দ্বন্দ্ব শুরু হওয়ার পর টেসলার শেয়ারে ব্যাপক দরপতন শুরু হয়। মাত্র একদিনের ব্যবধানে কোম্পানিটির $115 বিলিয়ন কমে গেলে সেটির প্রভাব পড়ে মাস্কের ব্যক্তিগত সম্পদের উপরও। এই অবস্থায় ট্রাম্পের এমন সিদ্ধান্ত টেসলার শেয়ারে আরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মত বিশ্লেষকদের। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক অপরাধ আদালতের 4 জন বিচারকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাইব্যুনালের পক্ষ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং এর আগে আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরুর সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এমন পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের 4 জন বিচারকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র সহ মিত্রদের বিরুদ্ধে ভিত্তিহীন ও অবৈধ পদক্ষেপ নেওয়ার অভিযোগে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ আদালত এখন আর নিরপেক্ষ নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তারা ভুলভাবে দাবি করছে যে তাদের এমন সীমাহীন ক্ষমতা আছে যার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর নাগরিকদের বিরুদ্ধে ইচ্ছেমতো তদন্ত ও বিচার চালাতে পারে। এই মিত্রদের মধ্যে যে ইসরায়েলে অন্তর্ভুক্ত আছে তাও বিবৃতিতে উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। নিষেধাজ্ঞা পাওয়া 4 বিচারক হলেন উগান্ডার বালঙ্গি বোসা, পেরুর লুজ ডেল কার্মেন ইবানেস, বেনিনের রেইনি আদেইলাদে, সোফিয়া আলাপিনি গানসো এবং স্লোভেনিয়ার বেতি হোলার। নিষেধাজ্ঞার ফলে এসব বিচারকদের যুক্তরাষ্ট্র ভিত্তিক সম্পত্তি ও আর্থিক সম্পদ জব্দ করা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ভিত্তিক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের সঙ্গে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। তবে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে আইসিসি। এক বিবৃতিতে পদক্ষেপগুলোকে একটি আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানের স্বাধীনতাকে দুর্বল করে দেওয়ার স্পষ্ট চেষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ইস্যুতে আবারও
আদালতের কাছে ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশি শিক্ষার্থীদের ওপর জারি করা নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার রায় দিয়েছেন আদালত। এতে বলা হয়, নিষেধাজ্ঞা কার্যকর হলে তাৎক্ষণিক এবং অপূরণীয় ক্ষতির মুখে পড়ত বিশ্ববিদ্যালয়টি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধের উপর নিষেধাজ্ঞা জারি করে নির্বাহী আদেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্তকে প্রতিশোধমূলক আখ্যা দিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এবার ভর্তি বন্ধের নির্দেশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রথম জয় পেল হার্ভার্ড। বিদেশি শিক্ষার্থীদের উপর জারি করা নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করে রায় দিয়েছেন আদালত। এতে বলা হয়, নিষেধাজ্ঞা কার্যকর হলে তাৎক্ষণিক ও অপূরণীয় ক্ষতির মুখে পড়ত বিশ্ববিদ্যালয়টি। নিষেধাজ্ঞা জারির আগেই পুরনো মামলার সংশোধনীতে বলা হয়, এটা কোনো বিচ্ছিন্ন পদক্ষেপ নয়, বরং মত প্রকাশের স্বাধীনতা চর্চার কারণে সরকারের তরফ থেকে চলমান প্রতিশোধের অংশ। এর আগেও পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। কয়েক বিলিয়ন ডলারের কেন্দ্রীয় তহবিল আটকে দেওয়ার পাশাপাশি ইহুদি বিদ্বেষ রোধে ব্যর্থতার অভিযোগ তুলে বিদেশি শিক্ষার্থী ভর্তির জন্য প্রয়োজনীয় সনদ বাতিল করে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। গত মাসে সেই সিদ্ধান্ত স্থগিত করেছিলেন এক বিচারক। সবশেষ বুধবার ট্রাম্প এক নির্বাহী আদেশে জানান, হার্ভার্ডে নতুন করে কোনো বিদেশি শিক্ষার্থী 6 মাসের জন্য ঢুকতে পারবে না। তার অভিযোগ, বিশ্ববিদ্যালয়টি বিদেশি সরকারের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছে এবং ছাত্র শিক্ষকদের নাগরিক অধিকার লঙ্ঘন করেছে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি ছাড়া ইরানে হামলা চালাবে না বলে আশ্বাস দিয়েছে ইসরায়েল। তবে কোনো কারণে পারমাণবিক সমঝোতার আলোচনা ব্যর্থ হলে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। এদিকে চীন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য বিপুল পরিমাণ সরঞ্জাম আমদানি করেছে ইরান। পশ্চিমা গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী এই উপাদান ইরান সমর্থিত হাউথি সহ বিভিন্ন গোষ্ঠীর কাছে পাঠানো হবে। এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইরান যুক্তরাষ্ট্র। এর আগে বুধবার ইরানের নাগরিকের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশী নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। ধারণা করা হচ্ছে এর প্রভাব পড়তে পারে দুই দেশের চলমান আলোচনাতেও। ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রের পাশাপাশি হাউতি বিদ্রোহী সহ আঞ্চলিক ঘনিষ্ঠ গোষ্ঠীদের কাছে পাঠানো হবে। গত অক্টোবরে ইসরায়েলের হামলায় ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র কারখানার ব্যাপক ক্ষতি হয়। সে ক্ষতি কাটিয়ে উঠতেই চীন থেকে উপাদান সংগ্রহ করেছে তেহরান। যদিও বেইজিং এর দাবি, এ ধরনের উপকরণে তাদের কঠোর রফতানি নিয়ন্ত্রণ রয়েছে। এদিকে ইরানকে লক্ষ্য করে ইসরায়েল যে কোনো সময় হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প প্রশাসনকে ইসরায়েল আশ্বস্ত করেছে, আলোচনার ফলাফল না জানা পর্যন্ত তেহরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালাবে না তারা। ওয়াশিংটনে সফররত ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমার, মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানগিভি মার্কিন কর্মকর্তাদের জানান, কূটনৈতিক সমাধান পাওয়ার সম্ভাবনা শেষ না হওয়া পর্যন্ত সামরিক পদক্ষেপ নেওয়া হবে না। বিশ্লেষকরা বলছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক সমঝোতা ঘিরে আলোচনার মঞ্চে শান্তির প্রত্যাশা থাকলেও আড়ালে সামরিক, কূটনৈতিক আর প্রযুক্তিগত সব দিক দিয়েই চলছে প্রস্তুতি। এই কারণে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য এখনও টালমাটাল বলে মত তাদের। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। কথার লড়াইয়ে আবারও বাড়ছে ভারত পাকিস্তান উত্তেজনার পারদ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে 15 বছরে 90,000 পাকিস্তানি প্রাণ হারিয়েছে বলে দাবি করেছেন শাহবাজ শরীফের উপদেষ্টা তারিক ফতেমি। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগ, কাশ্মীরের পর্যটন শিল্পে হামলা চালিয়ে ভারতের অর্থনীতিকে ধ্বংস করতে চায় পাকিস্তান। কাশ্মীরের পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান সংঘাত আপাতত থামলেও পাল্টাপাল্টি অভিযোগ থেমে নেই। সন্ত্রাসীদের পাকিস্তান প্রশ্রয় দিচ্ছে, ভারতের লাগাতার এমন অভিযোগের মধ্যে এবার নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে ইসলামাবাদ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গেল 15 বছরে 90,000 পাকিস্তানি প্রাণ হারিয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপদেষ্টা তারিক ফাতেমি। এছাড়া এ লড়াইয়ে প্রায় $150 কোটি ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি। মস্কো সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের পর এসব দাবি করেন ফাতেমি। বলেন, সীমান্তের বাইরে থেকে আসা হুমকি এখন বড় চ্যালেঞ্জ। আবারও ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।
তবে পেহেলগামের সন্ত্রাসী হামলার জন্য আবারও পাকিস্তানকে দায়ী করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্ণাটকে চেনাব নদীর ওপর বিশ্বের সর্বোচ্চ রেল সেতু উদ্বোধনের সময় তিনি অভিযোগ করেন, পাকিস্তান কাশ্মীরের পর্যটন খাত ধ্বংস করার পাশাপাশি সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিতে চাইছে। মানবতা, পর্যটন এবং কাশ্মীরিদের রুজি রুটির বিরুদ্ধে পাকিস্তানের অবস্থান বলেও দাবি করেন নরেন্দ্র মোদী। বলেন, এই হামলা মানবতার উপর সরাসরি আঘাত। ইসলামাবাদ সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে কাশ্মীরিদের ভবিষ্যৎ ধ্বংস করতে চায় বলে অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। স্থানীয় কিয়েভ সহ একাধিক শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 4 জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। ইউক্রেনের কর্মকাণ্ডকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। এই পরিস্থিতিতে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মস্কো কিয়েভের অতিরিক্ত বৈরিতা নিরসনে যুদ্ধের প্রয়োজন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কয়েকদিন যুদ্ধ চালিয়ে পরবর্তীতে লাগাম ধরার পরামর্শ দেন ট্রাম্প। শুক্রবার রাশিয়ার বেলগরদ অঞ্চলে একটি ডিজেল লোকোমোটিভ লাইন চ্যুত হয়। অঞ্চলটির গভর্নর জানান, রেল লাইনের নিচে পুঁতে রাখা একটি বিস্ফোরক ডিভাইসের কারণে রেলপথ ক্ষতিগ্রস্ত হয়। এর পেছনে ইউক্রেনের হাত থাকতে পারে বলে সন্দেহ রাশিয়ার। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প জানান, দুই পক্ষের মধ্যে রীতিমতো রক্ত স্নান চলছে। প্রতি সপ্তাহে 5 থেকে 6 হাজার সেনা মারা যাচ্ছেন। বলেন, কখনো কখনো দুই পক্ষের মধ্যে এত ঘৃণা থাকে যেটা হয়তো কিছুদিন লড়াই করেই থামাতে হয়। এই সময় তিনি পুতিন ও জেলেনস্কিকে ঝগড়াটে 2 শিশুর সঙ্গেও তুলনা করেন। কখনো কখনো দেখা যায় 2 শিশু পার্কে দাঁড়িয়ে মারামারি করছে। আপনি চেষ্টা করে ওদের আলাদা করতে পারবেন না। ওরাই চায় না কেউ ওদের টেনে সরাক। মাঝে মাঝে সবচেয়ে ভালো হয় একটু সময় ওদের ঝগড়া করতে দেয়া, তারপর আলাদা করা। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই পাল্টা আক্রমণ এবং ট্রাম্প পুতিনের ফোনালাপের মধ্য দিয়ে এটা স্পষ্ট চলমান সংঘাত আরও জটিল মোড় নিতে যাচ্ছে। সেই সঙ্গে ইউক্রেনকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিয়ে কূটনৈতিক সমাধানের পথ আরও কঠিন করে তুলল ক্রেমলিন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের নতুন 10% শুল্ক আরোপ বিশ্বব্যাপী মাছ বাণিজ্যে বড় ধাক্কা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, বিশেষ করে যেসব দেশ মার্কিন বাজারের ওপর নির্ভরশীল। জাতিসংঘের বাণিজ্য হালনাগাদে উঠে এসেছে এসব তথ্য। এদিকে ট্রাম্পের শুল্ক আরোপের প্রভাব পড়ছে সমুদ্র অর্থনীতির অন্যান্য খাতেও। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার প্রতিবেদন অনুযায়ী বিশ্বের বৃহত্তম অপরিশোধিত মাছ আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র। দেশটির বার্ষিক আমদানি $16 বিলিয়ন আর রফতানি মাত্র $4.5 বিলিয়ন। এ অবস্থায় এই বাজারে শুল্ক পরিবর্তন বৈশ্বিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ট্রাম্প প্রশাসনের নতুন 10% শুল্ক আরোপ বিশ্বব্যাপী মাছের বাজারের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন অনেকে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হচ্ছে, সবচেয়ে ঝুঁকিতে রয়েছে মেক্সিকো, কানাডা ও ব্রাজিল। যদিও USMCA চুক্তির আওতায় নির্দিষ্ট নিয়ম মেনে রপ্তানি করা পণ্যের শুল্ক থাকে না, তবে শর্ত না মানলে শুল্ক হয়ে দাঁড়ায় 25%। ব্রাজিলের জন্য পরিস্থিতি আরও কঠিন, কেননা দেশটির 55% মাছ রপ্তানি নির্ভর করে যুক্তরাষ্ট্রের ওপর। শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে মাছের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা দাম বাড়িয়ে দিতে পারে দেশটিতে। অন্যদিকে রপ্তানিকারক দেশগুলো বাধ্য হবে বিকল্প বাজার খুঁজতে বা অভ্যন্তরীণ চাহিদা পূরণ ফিরে যেতে। শুধু মাছ নয়, ট্রাম্পের শুল্কের প্রভাব পড়ছে সমুদ্র অর্থনীতির অন্যান্য খাতেও। স্টিল ও অ্যালুমিনিয়ামের শুল্ক বাড়ায় জাহাজ নির্মাণ ও বন্দর সুবিধা ব্যয়বহুল হয়ে উঠছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে শিপিং রুট পরিবর্তনের চ্যালেঞ্জ, যে কারণে সমুদ্রপথে পণ্য পরিবহনও পড়ছে চাপের মুখে। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরাকের বসরা শহরে জলবায়ুকে কাজে লাগিয়ে উৎপাদন করা হচ্ছে লবণ। কারখানার এই লবণ ব্যবহার করা হয় তেল উত্তোলন, পানি বিশুদ্ধকরণ, খাদ্য শিল্প ও ডিটারজেন্ট তৈরিতে। তবে সমুদ্রের পানি থেকে লবণ আহরণ পরিবেশের জন্য পুরোপুরি নিরাপদ নয় বলে মত জাতিসংঘের। জলবায়ুর ভয়াল রূপে যখন বিশ্ব শঙ্কিত, তখন ইরাকের বসরা শহরে কাজে লাগানো হচ্ছে এর পরিবর্তনকে। সমুদ্র পাড়ে গড়ে উঠেছে সল্ট ফ্যাক্টরি। সূর্যের প্রখর তাপ আর উষ্ণ হাওয়া কাজে লাগছে লবণ উৎপাদনে, যার মাধ্যমে বড় বড় পুকুরে পানি শুকিয়ে তৈরি করা হচ্ছে উচ্চমানের লবণ। গরম যত বেশি হয়, উৎপাদন হয় তত বেশি। প্রতিষ্ঠানটির বিনিয়োগকারী আব্দুল খালেক আল আবাদি জানান, বছরে 3,50,000 টন লবণ উৎপাদন হয় এই কারখানা প্রকল্পটিতে, যা ব্যবহৃত হয় তেল উত্তোলন,
পানি বিশুদ্ধকরণ, খাদ্যশিল্প ও ডিটারজেন্ট তৈরিতে, এমনকি খাবার লবণ হিসেবেও ব্যবহার করা হয় এই সল্ট। এটি টেবিল লবণ হিসেবেও ব্যবহৃত হয়। এছাড়াও এটি পানি পরিশোধনের জন্য ট্যাবলেট হিসেবেও ব্যবহৃত হয়। ডিটারজেন্ট কারখানাগুলোতে কাঁচামাল হিসেবে এই লবণ ব্যবহার করা হয়। জাতিসংঘের পরিবেশ সংস্থার মতে শিলালবণ খননের চেয়ে কম ক্ষতিকর হলেও সমুদ্রের পানি থেকে লবণ আহরণ পরিবেশের জন্য পুরোপুরি নিরাপদ নয়। এ ধরনের প্রকল্পের বর্জ্য উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের বিরূপ প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করে সংস্থাটি। জাতিসংঘ আরও জানায়, পানি সংকট এবং চরম আবহাওয়ার কারণে ইরাক এখন জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর ভেতর অন্যতম। অর্চিতা শেহসিন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। চালকবিহীন বৈদ্যুতিক ট্রাক চালু করল চীন। আপাতত খনির কাজে এই ট্রাক ব্যবহার করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং এবং 5G প্রযুক্তির ওপর নির্ভর করে বর্তমানে দেশটিতে 100টি চালকবিহীন ট্রাক চলছে। নেই চালক, স্টিয়ারিং হুইল, এমনকি কেবিনও। এরপরও সড়কে দাপিয়ে চলছে বিশাল বিশাল ট্রাক। চীনের মঙ্গোলিয়া অঞ্চলের ইমিন ওপেন পিট কয়লা খনিতে একযোগে কাজ করছে এরকম 100টি বড় ট্রাক। একবার পূর্ণ চার্জে প্রতিটি ট্রাক 60 কিলোমিটার চলতে পারে। ব্যাটারি বদলাতে সময় লাগে মাত্র 6 মিনিট। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং আর 5G প্রযুক্তির ওপর ভর করে চালকবিহীন বৈদ্যুতিক ট্রাক চালু করেছে চীন। এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে রাষ্ট্রায়ত্ত হুয়ানিং গ্রুপ। পুরো বহর চলছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ওয়াইড বডি প্ল্যাটফর্মে, যেটি শুধু বৈদ্যুতিকই নয়, একই সঙ্গে চার্জিং ও ব্যাটারি বদল সুবিধা সম্পন্ন 3 এক্সেল ট্রাকে গঠিত, যা বিশ্বে প্রথম। আমরা সম্পূর্ণ দেশীয় প্ল্যাটফর্মে বৈদ্যুতিক ও মানববিহীন যান তৈরির সক্ষমতা অর্জন করেছি। এর পরিচালনা পদ্ধতি অন্যান্য মানববিহীন খনির ট্রাকের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। 5G প্রযুক্তির নেটওয়ার্কে প্রতিটি ট্রাক যুক্ত রয়েছে ক্লাউড ভিত্তিক স্মার্ট ডিসপ্যাচ প্ল্যাটফর্মে, যা রিয়েল টাইমে ট্রাকগুলোকে নির্দেশনা পাঠায়। বৈরী আবহাওয়া, দুর্বল সিগন্যাল আর পিচ্ছিল খনিজ ভূমিতে চলতে গিয়ে ট্রাকগুলো ব্যবহার করছে লিডার সেন্সর। রাইসা জান্নাত, সময় সংবাদ। 1899 সালের পর সবচেয়ে কম শিশু জন্মের রেকর্ড করল জাপান। সম্প্রতি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। মন্ত্রণালয়টি জানায়, 2024 সালে জাপানে 6,86,061টি শিশুর জন্ম হয়েছে, যা গত বছরের তুলনায় 5.7% কম। অপরদিকে 1899 সালের পর প্রথমবারের মতো এক বছরে নতুন শিশু জন্মের সংখ্যা 7 লাখের নিচে নেমে এসেছে। জাপানে গত 16 বছর ধরে জন্মহার ক্রমাগত নিচে নামছে। নতুন শিশু জন্ম কমে যাওয়ায় দেশটিতে এখন বৃদ্ধের সংখ্যা বেশি, যার প্রভাব পড়তে শুরু করেছে জাপানের অর্থনীতিতে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হ্যাডেন প্ল্যানেটারিয়ামে শুরু হয়েছে মহাকাশ গবেষণার তথ্যমূলক প্রদর্শনী। এনকাউন্টার্স ইন দ্য মিল্কি ওয়ে শীর্ষক এই শোতে উঠে এসেছে গ্যালাক্সির বুকে সৌরজগতের গতি এবং অবস্থানের ব্যাখ্যামূলক ও বাস্তব উপাত্তভিত্তিক ভিজুয়াল। কোটি কোটি বছর আগের ধূমকেতু থেকে শুরু করে অগণিত নক্ষত্রের অজানা রহস্য তুলে ধরা হয় বৈজ্ঞানিক কল্পকাহিনীর মাধ্যমে। আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি রোজ সেন্টারের 25 বছর পূর্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হেডেন প্ল্যানেটারিয়ামে শুরু হয়েছে প্রদর্শনী এনকাউন্টার্স ইন দ্য মিল্কি ওয়ে। হেডেন প্ল্যানেটারিয়ামের 7ম মূল প্রযোজনা এই শো। প্রদর্শনীতে প্রায় 25 মিনিটের বাস্তব উপাত্ত ভিত্তিক সিমুলেশন ও দৃষ্টিনন্দন ভিজুয়ালের মাধ্যমে দেখানো হয় সৌরজগতের গতি, গ্যালাক্সির প্রান্তর এবং পৃথিবীর স্থানিক অবস্থান। প্রদর্শনীর মূল চমক ওর্ট ক্লাউড নিয়ে তৈরি ব্যতিক্রমী সিমুলেশন। জ্যোতির্বিজ্ঞানী ডেভিড নেসভার্নির সহায়তায় তৈরি এই মডেলে দেখা গেছে এক নতুন সর্পিল গঠন, যা আগে কখনো দেখেনি বিশ্ব। প্রদর্শনী কিউরেটর ও জ্যোতির্বিজ্ঞানী জ্যাকি ফাহার্থি জানান, গ্যালাক্সির টাইডাল ফোর্সই এমন কাঠামোর জন্ম দিয়েছে, আর এই ভিজুয়ালই তৈরি করেছে নতুন গবেষণার ভিত্তি, যা এরই মধ্যে বিজ্ঞান বিষয়ক জার্নালেও প্রকাশিত হয়েছে। এই আয়োজন শুধু জ্যোতির্বিজ্ঞানী নয়, সাধারণ মানুষের মধ্যেও মহাকাশ নিয়ে আগ্রহের সঞ্চার করে বলে মনে করেন প্রদর্শনীর পরিচালক কার্টার এমার্ট। জানান, ভিন্ন ভিন্ন যুগ থেকে আগত আলোকরশ্মির সমন্বয়ে তৈরি এক একটি ছবি দর্শককে মহাকাশের অনন্ত যাত্রার অংশ করে নেয়। ফাহার্তির মতে এই অভিজ্ঞতা বৈজ্ঞানিক তো বটেই, গভীর অনুধাবনেরও বিষয়। তথ্যভিত্তিক গল্প ও তাত্ত্বিক ব্যাখ্যা এই প্রদর্শনীকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
যুক্তরাষ্ট্র সহ দেশে দেশে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপন। বাংলাদেশের সঙ্গে মিল রেখে মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় প্রবাসীদের ঈদের নামাজ আদায়। ঈদের দিনেও অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বর্বর হামলা, নিহত অন্তত ৪২। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ফ্রান্সের দৃঢ় অবস্থান। এবং ট্রাম্প ৫ দ্বন্দ্ব চরমে, মার্কিন ধনকুবেরের সঙ্গে কথা বলতে আগ্রহী নন ট্রাম্প, জানালো হোয়াইট হাউস। নিজের ব্যবহার করা টেসলা গাড়িও দেবেন বিক্রি করে। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।